দর্শক, চিকিৎসা বিজ্ঞানে এক নীরব ঘাতকের নাম হেপাটাইটিস বি এবং সি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতি 30 সেকেন্ডে একজন মানুষের মৃত্যু হচ্ছে এবং প্রতি বছর নতুন করে 22 লাখ লোক এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং বাংলাদেশেও প্রায় 1 কোটি মানুষ এই ভাইরাসে আক্রান্ত রয়েছেন। দর্শক, বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইকরামুল হক সায়েম এবং ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে কয়েকজন স্বনামধন্য চিকিৎসক রয়েছেন। শুরুতে আসুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আলী, মহাসচিব ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ। রয়েছেন অধ্যাপক এম আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং প্রাক্তন অধ্যাপক পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ, বারডেম হাসপাতাল। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক ডাক্তার ফারুক আহমেদ, সাবেক সেক্রেটারি জেনারেল বাংলাদেশ গ্যাস্ট্রো এন্টারোলজি সোসাইটি এবং প্রাক্তন পরিচালক শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। রয়েছেন অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম, চেয়ারম্যান হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ। আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। দর্শক, মূল আলোচনা শুরু করার আগে আমরা বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের একটি বিশেষ ভিডিও মেসেজ দেখে নেব। Hepatitis is now the world's deadliest virus after COVID-19. It claims 1.3 million lives each year, and the number of deaths is rising. There is no time to waste. It's time for action. Leaders, it's time for action. Politicians, it's time for action. Doctors, it's time for action. Communities, it's time for action. This World Hepatitis Day, 28th of July, we must all take action. Test, Treat, Vaccinate. visit worldhepatitisday.org. আমরা মূল আলোচনায় শুরু করি। শুরুতেই অধ্যাপক মোহাম্মদ আলী স্যার, আপনাকে দিয়ে শুরু করি। আপনার কাছে জানতে চাই যে বিশ্ব হেপাটাইটিস দিবসে এবারের প্রতিপাদ্য কী এবং এই দিবস উপলক্ষে লিভার ফাউন্ডেশন আসলে কি কি কার্যক্রম হাতে নিয়েছে? বিশ্ব হেপাটাইটিস দিবস আজ যে পালিত হচ্ছে সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে। আর এবার প্রতিপাদ্য হচ্ছে ইটস টাইম ফর অ্যাকশন। এখনই পদক্ষেপ নেওয়ার সময়। যথোপযুক্ত পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা কি হতে হবে? একটা হলো গিয়ে আপনি সচেতন হন। সচেতন হয়ে আপনি হেপাটাইটিস বি এবং সি কীভাবে ছড়ায় সেটা সম্বন্ধে আপনি সচেতন হন। আর সচেতন হয়ে আপনি আপনার শরীরে রীতিমতো এটা আছে কি না সেটার জন্য টেস্ট করেন। যদি টেস্ট আপনার নেগেটিভ হয় তাহলে আপনি ভ্যাকসিন নেন, কারণ এই হেপাটাইটিস বির প্রতিরোধের জন্য কার্যকরী ভ্যাকসিন রয়েছে। আর যদি আপনার পজিটিভ হয় তাহলে আপনি যথোপযুক্ত চিকিৎসা নিন। তা এভাবেই আপনি এই দিবসটি যদি সচেতনতার মাধ্যমে আর টেস্টিং, ভ্যাকসিনেশন এবং ট্রিটমেন্টের মাধ্যমে আপনি এই দুরারোগ্য রোগকে কন্ট্রোল করা সম্ভব হবে। অধ্যাপক ফারুক আহমেদ, আপনার কাছে জানতে চাই ভাইরাল হেপাটাইটিসের প্রাদুর্ভাব সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনার নামের সাথে প্রথম বলেছেন যে এটা ভাইরাস জনিত রোগ এবং এই যে ভাইরাসটা যে ছড়ায়, এই হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ছড়ানোর যে রুটগুলো আছে, যে মেকানিজমগুলো আছে, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না, যে কারণে এই ভাইরাসগুলো কিন্তু খুব সহজে ছড়াতে পারে, যে কারণে এই ভাইরাসগুলোর প্রাদুর্ভাব কিন্তু অনেক বেশি এবং এটা সারা পৃথিবীতে সব দেশেই কিন্তু এই বি এবং সি ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব আছে এবং এটা বলা হয় যে ভাইরাসজনিত রোগ আছে তার মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ রোগ। তার মানে ভাইরাসজনিত রোগের মধ্যে ধরেন সবচেয়ে বেশি কমন হলো ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, তারপরে কিন্তু ধরেন এই হেপাটাইটিস বি এবং সি। সুতরাং এইটাতেই বোঝা যায় যে এই ভাইরাসে কত লোক আক্রান্ত। আমরা যে বি এবং সির কথা বলি, এটা সারা বিশ্বে কিন্তু প্রায় 500 মিলিয়ন লোক এই বি এবং সি ভাইরাসে আক্রান্ত আছে এবং ওয়ার্ল্ডে যত জনসংখ্যা আছে তার প্রায় 1/3 জনসংখ্যার কিন্তু বি এবং সি ভাইরাসে আক্রান্ত হওয়ার এভিডেন্স শরীরে আছে।
আক্রান্ত হওয়া মানে হয়তো আক্রান্ত হয়ে তার ভাইরাস ইলিমিনেশন হয়ে গেছে, বাইরে চলে গেছে, ভাইরাস ভালো হয়ে গেছে, কিন্তু একবার যে আক্রান্ত ছিল এভিডেন্সটা থেকে যায় কিন্তু শরীরে। আবার কিছু সংখ্যক রোগীর কিন্তু আক্রান্ত হওয়ার পরে ভাইরাস আর যায় নাই, সেই ভাইরাস শরীরে থেকে যায়, এবং এ থাকা মানেই হলো যে আপনার লিভার কিন্তু ভীষণ ঝুঁকিতে থাকে। বি এবং সি ভাইরাস যদি দীর্ঘদিন কারো শরীরে থাকে, তাতে কিন্তু দীর্ঘমেয়াদী সংক্রমণের কারণে কিন্তু লিভারে অত্যন্ত মারাত্মক রোগ হতে পারে, তার মধ্যে সিরোসিস লিভার ক্যান্সার কিন্তু অন্যতম। তো সেই বিবেচনায় দেখেন 500 মিলিয়ন লোক এই বি এবং সি ভাইরাস রোগে আক্রান্ত, এবং প্রতি বছর আপনি একটু আগে বললেন যে প্রায় 22 লক্ষ লোক এই রোগে আক্রান্ত হয়, এবং এটা কিন্তু আমাদের দেশের ফিগারটা বললেন যে প্রায় 1 কোটি লোক বেশি লোক এই ভাইরাসে আক্রান্ত। তো সব মিলে যে আমরা চিন্তা করে দেখি যে এই ভাইরাসটা পৃথিবীর সব দেশেই আছে, কম আর বেশি। আমাদের জন্য আরেকটা দুঃসংবাদ হলো যে যত লোক ক্রনিক বি ভাইরাসে আক্রান্ত আছে তার প্রায় 80% কিন্তু আমাদের এই অঞ্চলে আছে। এশিয়ার আমরা যে অঞ্চলে এশিয়াতে আছি এই অঞ্চলে 80% লোক কিন্তু এখানে আছে। সুতরাং বি ভাইরাসের প্রাদুর্ভাব আমাদের দেশে বেশি। সি ভাইরাসটা কিন্তু ইউরোপ বা আমেরিকাতে আমাদের চেয়ে একটু বেশি, কিন্তু আমাদের দেশেও সি ভাইরাসের প্রিভ্যালেন্স কিন্তু আছে। তো সব মিলে এটা প্রাদুর্ভাব সারা পৃথিবীর মতো আমাদের দেশে আছে, আমাদের দেশে বি ভাইরাসের প্রাদুর্ভাব সি এর চেয়ে একটু বেশি আছে। অধ্যাপক এম আনিসুর রহমান, আপনার কাছে জানতে চাই যে প্রতিরোধে আসলে কি কি ব্যবস্থা আমরা নিতে পারি? আমরা সাধারণত আজকে আলোচনার মধ্যে দুটো ভাইরাস নিয়ে বেশি আলোচনা করছি, যে বি এবং সি। এছাড়াও কিন্তু কিছু ভাইরাস আছে যেটা দিয়ে আক্রান্ত হয়ে লিভার আক্রান্ত হয়ে জন্ডিস তৈরি করতে পারে, যেমন এ এবং এ সাধারণত বাচ্চাদের হয়, এবং সাধারণত 15 বছর উপরের বয়সী মানুষের হয়ে থাকে। এগুলো সাধারণত পানিবাহিত রোগ, খাবার এবং দূষিত পানির মাধ্যমে এটা আমাদের শরীরে ছড়ায়। তো সেই জন্য এটা প্রিভেনশন সহজ, যদি আমরা বিশুদ্ধ পানি খাই, যেখানে সেখানে খাবার না খাই, তাহলে এই হেপাটাইটিস এ এবং থেকে আমরা বেঁচে যাব। আর হেপাটাইটিস এর জন্য বাচ্চাদের জন্য ভ্যাকসিন আছে, কিন্তু হেপাটাইটিসের জন্য কোনো ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিষ্কার হয় নাই। চেষ্টা চলছে, কিন্তু এখনও সফলকাম হয় নাই। আর আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আজকের প্রতিপাদ্য বিষয়ের সাথে, সেটা হলো হেপাটাইটিস বি এবং সি। তো হেপাটাইটিস বি এবং সি প্রতিরোধের জন্য কি করা যায়? তো সাধারণত তার আগে জানতে হয় যে আসলে হেপাটাইটিস বি আর সি কীভাবে ছড়ায়। এটা হলো কিন্তু মানুষের শরীরে যে রক্ত এবং রক্তের রস এবং অন্যান্য রস, যেমন স্যালাইভা বা ভ্যাজাইনাল সিক্রেশন বা সিমেন, এর মাধ্যমে কিন্তু এই রোগটা অন্য দেহে ছড়ায় যেতে পারে এর সংস্পর্শে আসলে। সেই জন্য দূষিত রক্তর সংস্পর্শে যদি কেউ আসে, যার শরীরের মধ্যে বি এবং সি ভাইরাসের জীবাণু আসে, সেই রক্তের সংস্পর্শে যদি কোনো সাধারণ মানুষ আসে, তার কোনো প্রোটেকশন নাই শরীরে, তাহলে তাদের মধ্যে এই ভাইরাস ছড়ায় যাওয়ার সম্ভাবনা বেশি। তো এর মধ্যে প্রধানতম হলো যে রক্ত এবং রক্তের যে বিভিন্ন উপাদান আছে, এটা যদি এখন আমাদের দেশে আইন আছে যে স্ক্রিন করে তারপরে ট্রান্সফিউশন দিতে হয়, কিন্তু আনস্ক্রিন ব্লাড যদি কাউকে দেওয়া হয়, তার মধ্যে যদি হেপাটাইটিস বি সির জীবাণু থাকে, তাহলে অন্য দেহে চলে যাবে। ইনফেক্টেড সিরিঞ্জ, নিডেল এখান থেকে যেতে পারে। আর আরেকটা জিনিস হলো যে বিশেষ করে বি ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য, সেটাকে এই যে একজন থেকে আরেকজন যে ছড়ালো, এটাকে আমরা সাধারণত ডাক্তারের ভাষায় হরাইজন্টাল ট্রান্সমিশন বলি। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ট্রান্সমিশন আছে বি ভাইরাসের জন্য, সেটাকে বলি আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন। এবং আপনারা যে সারা বিশ্বে যে দেখছেন যে আজকে যত ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস, এর কিন্তু মেজরিটি কিন্তু এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, তার মানে মায়ের থেকে শিশুর শরীরে এসেছে। কারণ হলো যে শিশুদের দেহে যদি বি ভাইরাস একবার ঢোকে, তাদের মধ্যে কিন্তু ক্রনিক হেপাটাইটিস হওয়ার সম্ভাবনা 80%-এর বেশি। তারা সারা জীবন এই ভাইরাসটা বহন করে। এবং এটা একটা দেখা যায় যে পরিবারের মধ্যে অনেকের হয়। কারণ হলো ঘটনা একটাই, যে একই মায়ের সন্তান তাদের বাচ্চাদের মধ্যে ছড়ায়। এবং এটাও দেখা যায় যে শিশুরা যখন নিজেরা খেলাধুলা করে হয়তো মুখের একজনের খাবার আর একজন খেয়ে দেয়, স্যালাইভের মাধ্যমে কিন্তু বাচ্চাদের মধ্যে ছড়ায় যেতে পারে। তো সেই জন্য আমরা এই জিনিসটাকে
যখন আমরা ভাইরাস প্রতিরোধের কথা বলবো তখন কিন্তু এই জিনিসটাকে আমাদের মূল টার্গেট হিসেবে, এবং দুনিয়ার সব জায়গায় যেখানে বি ভাইরাসকে এলিমিনেট করা হয়েছে বা নির্মূল করা হয়েছে বা ইনসিডেন্সটাকে কমায় আনা হয়েছে, সেটা কিন্তু মূল টার্গেট ধরা হয়েছে যে প্রেগনেন্ট লেডি এবং এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশনটা যাতে বন্ধ করা দেয়। এটার জন্য বার্থ ডোজ ভ্যাকসিন, মানে জন্মের সাথে সাথে বি হেপাটাইটিস বি ভ্যাকসিনটা যদি দেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই ট্রান্সমিশনটা একদমই জিরোর কাছাকাছি নিয়ে আসা যায়। তো সেজন্য মানে আমাদের ইয়ে হবে, উদ্দেশ্য হবে ভবিষ্যতের জন্য সরকার এবং যারা স্টেক হোল্ডার আছেন বা সবারই, এমনকি WHO এখন এনকারেজ করছে সব রাষ্ট্রকে যে বার্থ ডোজ ভ্যাকসিনটা ইন্ট্রোডিউস করার জন্য, যাতে এই যে ভার্টিক্যাল ট্রান্সমিশনটাকে বন্ধ করা যায় এবং হেপাটাইটিস বি পুরোপুরি নির্মূল করা যায়। আর সি ভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন নেই। সি ভাইরাসের জন্য সচেতনতা সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা আইভি ড্রাগ ইউজার, একজন থেকে আরেকজন যেতে পারে, তারপরে মাল্টিপল সেক্স যারা ইয়ে করে তাদের মধ্যে ছড়াতে পারে, সেজন্য এগুলোর থেকে সাবধান হতে হবে এবং রক্ত বা রক্তের উপাদান নিলে অবশ্যই হেপাটাইটিস বি এবং সি টেস্ট করে তারপরে ট্রান্সমিশনটা নিতে হবে। অধ্যাপক শাহিনুল আলম স্যার বলছিলেন যে মা থেকে নবজাতকে বি ভাইরাস আক্রান্ত হয়, এতে আসলে আর কি করণীয় আছে আমাদের? হ্যাঁ, প্রফেসর আনিস স্যার যে কথা বলছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে মা থেকে শিশুতে যে হেপাটাইটিস বি ভাইরাস ছড়ায়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। কেন গুরুত্বপূর্ণ? আমাদের দেশে যে হেপাটাইটিস বিতে আমরা আক্রান্ত হয়ে আছি, আমাদের জনগণের প্রায় 85 লাখ মানুষ দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, এর 80%ই মায়ের কাছ থেকে এসেছে। তো তাহলে আরেক দিক থেকে আমরা যে ইপিআই প্রোগ্রামে আমাদের যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা আমরা প্রায় 95% কাভারেজ হয়েছে, কিন্তু তারপরেও বি ভাইরাস আমাদের 9-10% থেকে এসে 4 থেকে 5% এসে ফিক্সড হয়ে আছে। আমরা এটা থেকে আর কমাতে পারছি না, আমরা ঠেকে আছি। এই আমাদের অবস্ট্রাকশন হচ্ছে মা থেকে শিশুদের ট্রান্সমিশনটা প্রতিরোধ করা। তো মা থেকে শিশুদের ট্রান্সমিশনটা ছড়ানোটা যদি প্রতিরোধ করতে হয়, এটা দুটো উপায়। একটা হচ্ছে মার যে এই ভাইরাসটা আছে এটা নির্ণয় করে মাকে চিকিৎসা দেওয়া, আর নতুন করে যে জন্ম নিয়েছে তাকে টিকা দেওয়া। আমাদের এখনকার ইপিআই প্রোগ্রামে জন্মের সাথে সাথে টিকা দেওয়া হয় না, জন্মের 6 সপ্তাহ পরে দেওয়া হয়। এটা WHO সহ তাদের রিকমেন্ডেশন হচ্ছে এটা জন্মের সাথে সাথে বার্থ ডোজ ভ্যাকসিন দেওয়া। এটা একটা বিষয়। ইপিআই প্রোগ্রামটাকে রিশিডিউল করলে এটা আমরা অ্যাচিভ করতে পারবো। যে জায়গাটা আমাদের এখনও অ্যাড্রেস করা হচ্ছে না, যেটা হচ্ছে যে আমাদের প্রেগনেন্ট লেডিদের ভাইরাস নির্ণয় করা হচ্ছে না, আর নির্ণয় করা হলেও তাকে চিকিৎসা দেওয়াটা নিজেই এই ব্যয়টা বহন করতে হয়। এটা যদি রাষ্ট্রীয়ভাবে প্রেগনেন্ট লেডিকে যে চিকিৎসাটা দেওয়া হতো তাহলে এই ট্রান্সমিশনটা আরও কমানো যেত। অনুরূপ উদাহরণ কিন্তু আমরা দেখেছি তাইওয়ানে 30% থেকে তারা 1%-এ নেমে এসছে। কোরিয়ায় ওরা অনেক কমিয়ে ফেলেছে শুধু মাদার টু চাইল্ড ট্রান্সমিশন প্রিভেন্ট করে। এই মুহূর্তে আমাদের যে কমিটমেন্ট, আমরা অনেক কিছু অ্যাচিভ করেছি। উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের নিউ বর্ন বেবি আন্ডার 5 চিলড্রেনদের এখন আমরা 1% নিচ্ছি, কিন্তু আমাদের এখনকার বি ভাইরাসের প্রিভিলেন্স। তা আরেকটু স্টেজ যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু আমরা যে টার্গেট করেছি বাই 2030 আমরা হেপাটাইটিস বি ভাইরাসকে এলিমিনেট করব বাংলাদেশ থেকে, সেটি সম্ভব। এবং সেটি অ্যাড্রেস করার জায়গায় হচ্ছে এই মা থেকে শিশুতে যে ইনফেকশনটা ছড়ায় সেটাকে প্রতিরোধ করা। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ আলী স্যার, আপনার কাছে আবারও জানতে চাই, হেপাটাইটিস দিবস উপলক্ষে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন আসলে কি কর্মসূচি করছে? আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম পালন করছি। যেমন প্রথমেই আমরা সবিনার প্রকাশ করছি। এই সবিনারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীও মানি দিয়েছেন, আর বিভিন্ন আর্টিকেল প্রকাশ করি, আর আমরা ব্রোশিয়ার বা লিফলেট প্রকাশ করেছি যেটা জনসাধারণের মধ্যে ডিস্ট্রিবিউশন করার জন্য। এইবারে আরেকটা উল্লেখযোগ্য হলো, আমরা জানি যে বিশেষ করে বারবার শোপে যে শেভ করা হয় অথবা হয় একই কুরের মাধ্যমে হয়। এই জন্য আমরা ইউনিভার্সিটি এবং কলেজ স্টুডেন্টদেরকে আমরা ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করে তারা বিভিন্ন ঢাকা শহর এবং বাহিরের বিভিন্ন বারবার শপে তারা যাচ্ছেন, গিয়ে তারা এই বারবারদেরকে বলছেন যে ওনারা যেন একই কুর দিয়ে শেভ না করেন, অথবা কোনো সময় অ্যাক্সিডেন্টালি যদি কেটে যায় তাহলে কি করতে হবে। এবং বারবারদেরকে বলা হচ্ছে যে আপনারা নিজেরা টেস্ট করে নেন, আপনাদের শরীরেও তো হেপাটাইটিস বি অথবা সি থাকতে পারে, এবং কন্টিনিউয়াসলি আপনারা একজনকে শেভ করার সময় কাটতে পারে, সেটার থেকে আপনিও একটা সোর্স হয়ে থাকতে পারেন। আরেকটা, কোনো রোগী যদি হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত হয় তাহলে আপনার শরীরেও আসতে পারে। তাই এই সচেতনতা আমরা আরম্ভ করেছি। প্রথমে
ঢাকা শহর এবং বিভিন্ন ঢাকা শহরের বাইরেও আমরা বিভিন্ন বারবার শপে আমাদের যে স্টুডেন্ট আছেন তারা যাচ্ছেন। আমরা একই ব্লেড দিয়ে একাধিক লোক শেভ না করে, নাকি একই ব্লেড দিয়ে নিজেই একজনই বারবার শেভ না, একই খুর দিয়ে মনে করেন আগে একজনকে শেভ করলো, শেভ করার পরে যদি কেটে যায়, এটা যদি সে ঠিকমতো ডিসপোজ না করে, ক্লিন না করে, স্টেরিলাইজ না করে, তাহলে তো আরেকজনকে, পরের জনকে হয়তো সে তখনই তো তার এই খুরের মধ্যে হেপাটাইটিস বি বা সি থেকে রাখতে, বিশেষ করে হেপাটাইটিস বি যেহেতু রক্তের মাধ্যমে ছড়ায়, তাই এটা আরেকজনকে তো শেভ করলো এই খুর দিয়ে, তখনই তো এটা সংক্রমিত হতে পারে। এটা আমরা ঢাকা শহরেও করছি এবং ঢাকার বাইরেও করছি। আরেকটা মেডিকেল স্টুডেন্টদেরকে আমরা অ্যাওয়্যার করছি এবং তাদেরকে টেস্টিংও করেছি, এইভাবে করছি। আমরা বিভিন্ন পেপারে ডেইলিতে ইংলিশ এবং বাংলা ডেইলি পেপারে আমাদের হেপাটাইটিস সচেতনতামূলক আর্টিকেল প্রকাশ করেছি। আমরা সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি, পার্টিকুলারলি ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যালায়েন্সের মিডিয়াতে আমরা করে যাচ্ছি এবং শেষ পর্যন্ত আমরা বিভিন্ন টিভি চ্যানেলেও এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি। মানে মানুষ যেন এই সম্পর্কে জানে এবং প্রতিরোধের ব্যবস্থা নিতে পারে। আমরা প্রতিরোধের কথা শুনলাম, এবার চিকিৎসার কথা শুনি। যদি কেউ আক্রান্ত হয়, অর্থাৎ পজিটিভ হয় ভি ভাইরাস কিংবা সি ভাইরাস, তাহলে আসলে চিকিৎসায় কী করণীয়? আর ধন্যবাদ আপনাকে। আমি এখানে দুইটা জিনিস বলবো যে কারোর শরীরে যদি এই ভাইরাসের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়, তাহলে দুইটা জিনিস করতে হবে। প্রথম হলো যার শরীরে আছে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে, আর দ্বিতীয়ত হলো যে তার থেকে যেন এই ভাইরাসটা আর কারো কাছে না ছড়ায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। দুইটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। শুধু আমি চিকিৎসা করলাম এটা যেমন ইম্পর্টেন্ট, আমার থেকে যেন ভাইরাসটা আর কারো শরীরে না যায় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো চিকিৎসা যেটা হয় বি এবং সি ভাইরাস, দেখেন একসময় এই চিকিৎসাটা কিন্তু কিছুটা আমরা হতাশার মধ্যে ছিলাম যে ভালো চিকিৎসা ছিল না, কিন্তু এটা অত্যন্ত সুখের বিষয় যে এই দুইটা ভাইরাসের কিন্তু এখন ভালো চিকিৎসা আছে। মানে কোন সময় মনে করবে যে তার ডাক্তার কাছে যেতে হবে? না, এটা যখন ভাইরাস যখন শরীরে ধরা পড়বে, আপনার কেমনি ধরা পড়বে? একটা যে আপনি যে অসুস্থ হন, লিভারের রোগ হইলে কিছু সিমটম আছে, লিভারের সিমটম, সেগুলা তো প্রকাশ পেলে আপনার ডাক্তার কাছে গেলে কিন্তু ডাক্তার চেক করলে, ব্লাড টেস্ট করলে কিন্তু এগুলো পাওয়া যাবে। রক্ত পরীক্ষা করেই সাধারণত রোগগুলো ধরা হয়। পাশাপাশি হলো যে কোনো কারণে ধরেন আপনি ভ্যাকসিন দিতে চান, তাহলে আপনি চেক করলেন। আপনি বিদেশে যেতে চান, কোনো কারণে আপনার সম্ভবত আপনি জানেন যে এই ভাইরাসের ভ্যাকসিন আছে বা আছে কি না জানতে চান। মানুষ এখন অনেক সচেতন, মানুষ কিন্তু নিজে থেকে এখন আসে অনেকের কাছে যে আমরা এই ভাইরাস চেক করতে চাই। তো চেক করলেই কিন্তু এটার উপস্থিতি আছে কি নাই বোঝা যাবে। সেভাবেই রোগগুলো সাধারণত ধরা হয়। তো রোগ ধরা পড়লে আমি যেটা বললাম যে এগুলোর চিকিৎসা এখন কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। স্পেশালি এই সি ভাইরাসটা কিন্তু বি ভাইরাসের চেয়ে অনেক বেশি মারাত্মক। সি ভাইরাসে এখন যে চিকিৎসা আছে এটা কিন্তু অলমোস্ট কিউরেবল, মেজরিটির ক্ষেত্রে 95% কিন্তু এটাতে কিউর হয়ে যায়। তো কিউর যদি হয়ে যায় তাহলে সেও নিজেও কিন্তু সুরক্ষিত হয়ে থাকলো, প্লাস সে কিউর হয়ে গেলে তার থেকে কিন্তু ভাইরাসটা আর কারোর কাছে যেতে পারছে না সেটা। তো এবং এটা আরও সুখের বিষয় হলো যে এই ভাইরাসে কিউরের যে ওষুধগুলো ইউজ করা হয় এগুলো কিন্তু মুখে খাওয়ার ট্যাবলেট, এগুলো বিদেশে কিন্তু উন্নত বেশি, কিন্তু এগুলোর দাম অনেক বেশি। কিন্তু আমাদের বর্তমান সরকার কিন্তু নানা রকম পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু আমরা এগুলো অত্যন্ত সুলভ মূল্যে, আমরা বলবো যে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমাদের দেশের রোগীর এগুলো পেয়ে থাকি। তো এবং এগুলো যাদের শরীরে সিরিয়াসের উপস্থিতি পাওয়া যায়, আমরা কিন্তু রোগীদেরকে এগুলো ইফেক্টিভলি চিকিৎসা হচ্ছে এবং আমরা বলবো যে যাদের শরীরে ধরা পড়ছে তারা কিন্তু সবাই অলমোস্ট কিউর হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে যাদের বিন্দুমাত্র সন্দেহ আছে, আমরা মনে করি যে এটা রুটিনলি সবাই চিকিৎসা একটু চেক করে নেওয়া উচিত যে বি ভাইরাস বা সি ভাইরাসের জীবন আমার শরীরে আছে কি নাই। আর বি ভাইরাসের চিকিৎসা ভালো চিকিৎসা আছে, যদি কিউরেবল চিকিৎসা নাই, কিউর করার মতো চিকিৎসা নাই, কিন্তু এটা নিয়ন্ত্রণ করার চিকিৎসা কিন্তু আছে, এটা নিষ্ক্রিয় করার চিকিৎসা আছে। এবং নিষ্ক্রিয় যদি করতে পারেন তাহলে একটা হলো যে আপনিও সুরক্ষিত থাকবেন, আর প্লাস হলে আপনি কিন্তু আপনার শরীর থেকে অন্য কারো কাছে ছড়ানোর প্রবণতা কমে যাবে। আর এইটা যেমন আমরা চিকিৎসার জন্য আমরা যাবো নিকটস্থ যে কোনো লিভার বিশেষজ্ঞর কাছে গেলেই কিন্তু এটা চিকিৎসা করতে পারবেন। তবে বি ভাইরাসের ক্ষেত্রে সবার চিকিৎসা হয়তো লাগে না, চিকিৎসা না লাগলেও আপনাকে যে ডাক্তার দেখাবেন সে কিন্তু আপনার বলে দিবে, আপনার পিরিয়ডিক্যালি ফলো আপে আসতে হবে, বলে দিবে 3 মাস পর 6 মাস পর পরে তো ডাক্তারকে যেতে হবে। গেলে কিন্তু ফলো আপে থাকলে যখন আপনার চিকিৎসার দরকার হবে তখন এটা চিকিৎসা নেবেন। আর পাশাপাশি যে অন্য কারো শরীরে যেন না ছড়ায় সেই পদক্ষেপ আপনাকে নিতে হবে। আপনি সাথে সাথে ধরা পড়লে আপনার আশেপাশে আপনার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, আমার সমাজের অন্যান্য মানুষকে বলা যে হ্যাঁ
স্পেশালি যারা আপনার খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকা পরিবারের লোক, তাদের সবার মানে ধরেন বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সবার চেক করে যাদের শরীরে নাই তাদের টিকা দেওয়া, কারো শরীরে যদি থাকে তাহলে তাকে চিকিৎসা আওতায় আনতে হবে। এবং পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে এটা বলা উচিত, বললেই কিন্তু সবাই চেক করাটা কোনো বিষয় না, এটা কিন্তু খুব বেশি ব্যয়বহুলও না এবং ভ্যাকসিনটাও কিন্তু ব্যয়বহুল না। সেগুলো একটু সচেতন হয়ে আমরা চেক করে এগুলো যদি আমরা নেই তাহলে কিন্তু দেখেন ট্রান্সমিশনটা যদি কমাতে পারি তাহলে কিন্তু আমাদের যে অ্যাচিভমেন্ট যে আমরা বি এবং সি মুক্ত দেশ গর্ব, সেটা কিন্তু করা পসিবল। আপনার যদি এটা সোর্সটা আপনাকে ডিটেক্ট করতে হবে, সোর্সটা ডিটেক্ট করে সোর্সটাকে রিমুভ করতে হবে বা চিকিৎসা করে সোর্সটাকে এলিমিনেট করতে হবে, পাশাপাশি সোর্স থেকে যেন এটা না ছড়ায় সেই ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই টার্গেটগুলো অ্যাচিভ করা সম্ভব হবে। এবং আমরা বলবো যে এগুলো এখন ধরেন চিকিৎসা, টেস্ট, ওষুধপত্র সব মিলে এগুলো কিন্তু এখন মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। এটা সব লোকের পক্ষে এই পরীক্ষাগুলো করা, চিকিৎসাগুলো করা এটা কিন্তু পসিবল। কিন্তু আমাদের দরকার সচেতনতা, আমাদের দরকার হলে আমাদের রক্তগুলো পরীক্ষা করানো, করে এই ভাইরাসগুলো আছে কি নাই এটা একটু দেখে অ্যাকর্ডিংলি সঠিক চিকিৎসকের পরামর্শ নিয়ে এটা চিকিৎসা করানো এবং প্রয়োজনে ভ্যাকসিন দেওয়া বা অন্যান্য যে প্রিভেনশনের যে পথগুলো আছে সেইগুলো একটু সবাইকে বলা, সচেতন করা যেন এগুলো আর কারো শরীরে না ছড়ায়। অধ্যাপক আনিসুর রহমান, আপনার কাছে জানতে চাই যে আসলে এই ভাইরাস নিয়ে অনেকেই হয়তো চলাচল করছে, সে জানেও না যে তার এই ভাইরাস রয়েছে। এর চিকিৎসা ব্যবস্থা কি আসলে বাংলাদেশে কি প্রতুল? না, যেমন প্রফেসর অধ্যাপক ফারুক সাহেব যে বলছিলেন যে এই হেপাটাইটিস বি এবং সি এর চিকিৎসা এখন উন্নত চিকিৎসা বের হয়েছে এবং বাংলাদেশেও 1 কোটি মানুষ আক্রান্ত। হ্যাঁ, একটা জিনিস হলো যে যেমন বাইরের দেশে, আগেই উনি বলেছেন যে বাইরের দেশে যে অ্যাকচুয়াল যে অরিজিনাল মলিকুল বলা হয় যেটাকে, সেটার প্রাইস কিন্তু অনেক বেশি। সেই মূল্যে কিন্তু আমাদের দেশের কোনো এমনকি বড় লোকরাও চিকিৎসা করতেও খুব হিমশিম খাবেন। কিন্তু একটা সুবিধা এখন হয়েছে যে আমরা যেহেতু মানে এখনও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদেরকে একটা সুবিধা দেওয়া হয়েছে যে তারা জেনারিক ওষুধ ইউজ করতে পারে। এই জেনারিক ওষুধ ইউজ করার ফলে যেটা হয়েছে যে এই ধরনের যে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের যে ওষুধগুলো, যে মুখে খাওয়ার ওষুধগুলো দাম ড্রাস্টিক্যালি কমে গেছে। মানে আপনি মনে করতে পারেন যে একটা ট্যাবলেটের দাম অন্য দেশে 1000 গুণ বেশি, কোনো ট্যাবলেটের দাম আছে আমাদের চেয়ে, সেই তুলনায় আমরা 1000 গুণ কম দামে আমরা পাচ্ছি, মানে শুধু এই জেনারিক ওষুধ ইউজ করার জন্য। এবং জেনারিক হলেও কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি যে এটা ভালো ইফেক্টিভ। এটা যে এরকম না যে তারা অরিজিনাল মলিকুল ইউজ করছে এই জন্য তাদেরটা খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে, আমাদেরটা হবে না, তা না। আমরা তো যখন ওষুধ ইউজ করি আমরা তো আবার 6 মাস 3 মাস বা 6 মাস পরে আবার আমরা টেস্ট করে দেখি রোগীকে যে তার ওষুধটা কার্যকরী হচ্ছে কি না। অবশ্যই কার্যকরী হয়। যেমন বিভিআরএসের ক্ষেত্রে আমরা ডিএনএ পরীক্ষা করি, অ্যাটলিস্ট 6 মাস পরে তো করি, তো করলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে ডিএনএ নেগেটিভ হয়ে যায়। আর সি ভাইরাসের ক্ষেত্রেও আমরা বলবো সি ভাইরাসের ঔষধও একসময় খুবই আগে তো ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করতে হতো, খুব কামারসাম ছিল, ওষুধের দামও অনেক বেশি ছিল, সাইড এফেক্টও অনেক বেশি ছিল। কিন্তু এখন যখন ডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ বলে যে ওরাল যে সি ভাইরাসের ওষুধগুলো আসছে বাজারে, সেগুলোও কিন্তু এরকম আমরা এখন জেনারিক ওষুধ ইউজ করার ফলে আমাদের মূল্য অনেক কমে গেছে এবং দেখা যাচ্ছে যে আপনার 12 সপ্তাহ ট্রিটমেন্ট করলে ধরেন 90% বা 95%-এর বেশি লোকেই রেসপন্স করে দেয়। হয়তো খুব কিছু ক্ষুদ্র অংশ তারা হয়তো ইনিশিয়ালি রেসপন্স করে না, তাদেরকে কিছু এক্সটেন্ডেড সময় বা আর একটু দীর্ঘ সময় চিকিৎসা দিলে রেসপন্স করে, বা আরও কিছু আনুষঙ্গিক ওষুধ বাজারে আছে যোগ করে দিলে দেখা যায় যে তারাও আলটিমেটলি রেসপন্স করে যায়। তো সেই জন্য চিকিৎসা এখন বাংলাদেশে মোটামুটি মানে ওয়ার্ল্ডব্যাপী যে বিশ্বব্যাপী যে ওষুধগুলো বাজারে এখন আছে বি ভাইরাস এবং সি ভাইরাসের জন্য, তার সবগুলোই কিন্তু বাংলাদেশে মোটামুটি এখন অ্যাভেলেবল এবং সেই জন্য এরা বাংলাদেশিদের আমাদের জন্য সুখবর। কিন্তু তারপরও একটা প্রশ্ন থেকে যায় যে
মূল্যর যতই আমরা বলি এখনও কমে আসছে, কিন্তু আপনি যদি মানে অ্যাভারেজ পপুলেশন ধরেন সেক্ষেত্রে কিন্তু সি ভাইরাস বা বি ভাইরাস, যেমন বি ভাইরাসের ট্রিটমেন্ট কিন্তু আপনাকে লাইফ লং করতে হবে। যে ট্রিটমেন্ট আমরা দেই সেটা কিন্তু লাইফ লং, এটাকে আপনি 2 মাস বা 6 মাস বা 1 বছর পরে রুগী যে হারায় গেল আবার ঠিক 1 বছর বা 2 বছর আপনার কাছে আসবে, দেখা যাবে যে সে আবার পজিটিভ। তো সেই জন্য তাকে আগে প্রথম ট্রিটমেন্টের শুরুতেই বলতে হবে যে তোমাকে কিন্তু মোটামুটি ধরে নিতে হবে যে এই ওষুধটা তোমাকে প্রায় লাইফ লংই খেতে হবে, নিয়মিত follow-up এ থাকতে হবে। প্রায় লাইফ লং খেতে হবে, এটা একটা। আর সি ভাইরাসের জন্য ট্রিটমেন্ট কিন্তু যদিও বলছি আমরা সুলভ, কিন্তু তারপরেও কিন্তু এখনও মোটামুটি 1 লাখ টাকার উপরে একটা কোর্স লেগে যায় একটা এর জন্য। কিন্তু 1 লাখ টাকা অনেকের জন্য কিন্তু জোগাড় করা, বিশেষ করে গ্রাম দেশের মানুষের জন্য কিন্তু ডিফিকাল্ট। তো সেজন্য কিছু কিছু ইনস্টিটিউশন পর্যায়ে, যেমন বঙ্গবন্ধুতে বা শেখ রাসেলে, এইসব জায়গায় বা আমরা মনে করি যে গভর্নমেন্টের এগিয়ে আসা উচিত। কিন্তু ডাক্তারের সংখ্যাও কি রোগীর সংখ্যা অনুযায়ী সেরকম ডাক্তারের সংখ্যাও কি আছে? আমি মনে করি যে বাংলাদেশের একেবারে কিছু কম আছে, কিন্তু মানে একটা জিনিস আপনি খেয়াল করেন, আপনি উন্নত বিশ্বে আপনি যদি আমাদের মতো একজন স্পেশালিস্টের কাছে যেতে চান, আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 6 মাসও আপনাকে ওয়েট করতে হতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু সেই ইয়েটা নেই। বাংলাদেশের ইয়েটা কিন্তু খুবই সহজ। আপনি যে কোনো স্পেশালিস্টে 2-1 জন ছাড়া আপনি 1 দিন বা 2 দিনের মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলতে পারেন এবং চিকিৎসা নিতে পারেন। সেই জন্য এটা একটা অনেক সুবিধা আছে আমাদের জন্য, যদিও তাকে পয়সা দিয়ে দেখাতে হয়। কিন্তু বাইরের বেশিরভাগ দেশে, আমেরিকা ছাড়া আমি বাদ দিলাম, আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখেন, এখানে কিন্তু যে সামাজিক ব্যবস্থা আছে এবং ইন্স্যুরেন্স ব্যবস্থা আছে, তারা কিন্তু মানে তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু প্রায় ফ্রি বলা চলে। তারা মানে চিকিৎসা বলেন, অপারেশন বলেন, ঔষধ বলেন, সবই কিন্তু তারা তাদের গভর্নমেন্টের বা একটা সংস্থার মাধ্যমে তারা কিন্তু পেয়ে যায় তাদের ইন্স্যুরেন্স কাভারের জন্য। আপনার কাছে জানতে চাই যে হেপাটাইটিসে আক্রান্ত রোগীরা কর্মক্ষেত্রে, পরিবারে, সমাজে বৈষম্যের শিকার হন বলে অনেকের অভিযোগ থাকে। এ ব্যাপারে আসলে কি করণীয় আছে? হ্যাঁ, এটা আপনি যে প্রশ্নটা করেছেন, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 2030-তে আমরা হেপাটাইটিস এলিমিনেট করব, নির্মূল করব, তার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কুসংস্কার এবং বৈষম্য দূর করা, যেটা আমাদের দেশে একেবারেই অনালোচিত এবং আনঅ্যাড্রেসড বলা যায়। এটা কোনো লেভেলেই রাষ্ট্র বা পেশা বা কোনো পর্যায়ে এটা আলোচিত হয়নি, কিন্তু এটা সারা পৃথিবীতে আলোচনা শুরু হয়েছে। আমাদের একটা গবেষণা আমরা দেখেছি, 1000-এর বেশি রোগীর উপর গবেষণা হয়, সেখানে আমরা দেখি সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে বৈষম্য বলতে বোঝা যাচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ হলেই তাকে চাকরির অযোগ্য ঘোষণা করা হচ্ছে। এটা কিন্তু অমানবিক এবং বেআইনি। আমাদের দেশে আইন হয় নাই, চায়না এবং আমেরিকায় আইন হয়েছে যে হেপাটাইটিস বি পরীক্ষা করা চাকুরির ফিটনেসের পরীক্ষা থেকে তারা বাদ দিয়েছে আইন করে। এটা এই জন্য করেছে যে এইচবিএসএসি পজিটিভ বা এনটিএসসিবি পজিটিভ হলে চাকরির অযোগ্য ঘোষণা করা এটাকে সঠিক নয়, বিজ্ঞানসম্মত নয়। এটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রচুর শ্রমিক আছে যারা বিদেশে যেতে চাচ্ছে, অথচ তাদের বি ভাইরাস পজিটিভ হলে তাদেরকে বিভিন্ন দেশে নেওয়া হচ্ছে না। তাহলে আন্তর্জাতিকভাবে যে এই বৈষম্যের শিকার এই রোগীদের যে আলোচনাটা চালু হয়েছে, এটা আমাদের দেশে কিন্তু আলোচনাটা শুরু হওয়া প্রয়োজন, কারণ আমাদের শ্রমিকরা যেতে পারছে না। আমাদের প্রায় যেই তরুণরা আছে চাকরি প্রার্থী, প্রায় 30 লাখ বা তার চাইতে বেশি, এদের অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভোকেসি করেছি যে যাতে এই বৈষম্যের শিকার না হয়, কারণ এটা আনসাইন্টিফিক। অফিস ওয়ার্কের মাধ্যমে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি ছড়ায় না। অতএব যাদের হেপাটাইটিস বি বা সি আছে, চিকিৎসাজনিত কারণে তার হয়তো এটা পরীক্ষা করা যেতে পারে, কিন্তু চাকরির এন্ট্রির জন্য এই পরীক্ষাটা বাদ দেওয়া উচিত, চায়না এবং আমেরিকার মতো। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় বৈষম্যের শিকার হচ্ছে, যেটা না হওয়াই উচিত ছিল, সেটা হলো চিকিৎসার ক্ষেত্রে। হেপাটাইটিস বি বা সি ভাইরাস পজিটিভ হচ্ছে, এনজিওগ্রাম করতে পারছেন না, স্টেন্ট করতে পারছেন না, সার্জারি হচ্ছে না, এরকম প্রচুর উদাহরণ আছে। আমরা অনেক জায়গায় অ্যাডভোকেসি করেছি, আমরা নিজেরা গিয়েছি, যাতে এভাবে কোনো রোগীকে কোনো চিকিৎসা থেকে বঞ্চিত করা, এটাও কিন্তু চিকিৎসা বিজ্ঞানের জন্য আনইথিক্যাল, খুবই এটা কিন্তু এই শুধু কারণটা হচ্ছে কুসংস্কারের জন্য, এটা কোনো সাইন্টিফিক না। আরেকটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে পরিবারে হচ্ছে। পরিবারের মধ্যে কারো পজিটিভ হলে অনেক ঘর সংসার ভেঙে যাচ্ছে এবং তাকে ফ্যামিলি মেম্বাররা আলাদা করে দিচ্ছেন, থালাবাটি, জামা কাপড় আলাদা, রুম আলাদা হয়ে যাচ্ছে। এই বি ভাইরাস কিন্তু জামা কাপড় দিয়েও ছড়ায় না, থালাবাটি দিয়েও ছড়ায় না, এবং এটা স্বামী স্ত্রীতে ছড়ানোটাও প্রতিরোধ করা সম্ভব।
তাহলে কিছু কিছু জায়গায় সচেতনতার প্রয়োজন, রাষ্ট্রীয়ভাবে এই বিষয়টি অ্যাড্রেস করা প্রয়োজন। এই কারণে যে আমাদের প্রচুর শ্রমিক বিদেশে যাওয়ার অপেক্ষা আছেন, এটার জন্য যেতে পারছেন না। চিকিৎসার ক্ষেত্রেও চিকিৎসক সহ চিকিৎসা প্রতিষ্ঠানের সচেতন হওয়া প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানেও অনেকে বৈষম্যের শিকার হচ্ছেন, স্কুলে ভর্তি করছে না বাচ্চাকে এই ভাইরাসের জন্য, যদি জানেন এই ভাইরাস, অথচ স্কুল ওয়ার্কের মাধ্যমে এটা ছড়ানোর কথা না। অতএব এই বিষয়গুলো যেমন উন্নত বিশ্ব এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে, বৈষম্য নিরসনের জন্য কাজ করেছে, আইন তৈরি করেছে, আমাদের জন্য অচিরেই এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন, সচেতনতার প্রয়োজন, আইনের প্রয়োজন এবং আরও মোটিভেশনের জন্য প্রয়োজন। আমরাও চেষ্টা করছি, লিভার ফাউন্ডেশনও চেষ্টা করছে এবং এই চেষ্টা আশা করি যে অচিরেই সফল হবে। মোহাম্মদ আলী স্যার, আপনাকে দিয়ে শেষ করব। লিভার ফাউন্ডেশন আসলে কি কি কার্যক্রম হাতে নিয়েছে এই ভাইরাসের প্রতিরোধে? আমরা বিশেষ করে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যটি হলো গিয়ে লিভার রোগ, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস, এই হেপাটাইটিস বি, সি অথবা অন্যান্য ভাইরাস যেগুলো আছে, ভাইরাসজনিত হেপাটাইটিস, সেগুলোর প্রতিরোধ করা। এবং আমরা জানি যে এই ভাইরাল হেপাটাইটিস এমনকি লিভার রোগগুলো গণসচেতনতার মাধ্যমে প্রতিরোধ, বেশিরভাগ ক্ষেত্রেই গণসচেতনার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা যে সময় আরম্ভ করি 1999 সাল থেকেই আমরা সমগ্র দেশব্যাপী এই গণসচেতনা, লিভার রোগ বিশেষ করে ভাইরাল হেপাটাইটিসের জন্য গণসচেতনা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছি আমরা। এর জন্য আমরা বিশেষ করে চিলড্রেনদের, অরফ্যান চিলড্রেন, এতিম শিশুদের, সরকারি শিশু পরিবারের সমগ্র বাংলাদেশ ব্যাপী যে সমগ্র যে এতিম শিশুটা আছে অরফ্যানেজে, তাদেরকে আমরা ভ্যাকসিন দেই এবং বিভিন্ন জেলায় আমরা দিয়েছি। এরই মধ্যে প্রায় 7000 এতিম শিশুদেরকে আমরা বিনামূল্যে টেস্টিং এবং অরফ্যান ভ্যাকসিন দিয়েছি আমরা। এরপরে অনেকেই এই যে আলোচনা হলো যে হেপাটাইটিস বি এবং সির ট্রিটমেন্ট, হ্যাঁ ঠিকই আছে, বির কম, সিরও ড্রাগটা এটা কস্টলি, অনেকটা প্রেসক্রিপশন 90-95 অথবা 1 লক্ষ টাকা চলে যায়, অনেকেই কিন্তু এফোর্ড করতে পারে না। আর আরেকটা দিক হলো হেপাটাইটিস বি হোক, বি যদি হয় অনেক সময় দেখা যায় একই পরিবারে বিভিন্ন সদস্যের হয়। হাজব্যান্ডের ছিল, হাজব্যান্ডের থেকে তার ইজিলি তার ওয়াইফের হয়েছে, ওয়াইফের পরে তার 2-3টা সন্তান আছে, তাদের মধ্যে ট্রান্সমিট হয়ে গেছে, তারা অজান্তে, তারা জানে না, এটা সাইলেন্টলি হয়েছে। তাই এদেরকে চিকিৎসার জন্য আমরা জাকাত ফান্ডের আন্ডারে চিকিৎসা করে যাচ্ছি, ফ্রি চিকিৎসা, বিশেষ করে ইয়াং, আন্ডার প্রিভিলেজড হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত যারা আছে, আর বিশেষ করে প্রেফারেন্স পাচ্ছে যাদের একই পরিবারে বিভিন্ন সদস্য আছে। এরই মধ্যে প্রায় 345 জন এইরকম হেপাটাইটিস বি আক্রান্ত ইয়াংদের আমরা ফ্রি ট্রিটমেন্ট করেছি। এইটা আমরা চালিয়ে যাচ্ছি। আর সার্বক্ষণিক আমাদের অ্যাওয়ারনেস সৃষ্টিতেই হলো ভ্যাকসিনেশন আমরা দিই বিনামূল্যে, অনেক সময় বিনামূল্যে ভ্যাকসিনেশন দিই, বিশেষ করে স্টুডেন্টদের মাধ্যমে স্কুলে এগুলো আমরা প্রোগ্রাম করি, বা ঢাকা শহর এবং বিভিন্ন জায়গায় জেলা সদরে, যাতে গিয়ে স্টুডেন্টরা অ্যাওয়্যার হতে পারে, তাদেরকে ফ্রি আমরা স্ক্রিনিংও করি, ভ্যাকসিনও দিয়ে থাকি। আর গণপ্রজাতন্ত্রী সরকার আমাদেরকে একটা লিভার ফাউন্ডেশন একটা জায়গা দিয়েছেন সিলেটে, সেটাতে আমরা কনসালটেশন এবং ডায়াগনস্টিক এস্টাবলিশ করেছি, যেটার জন্য অলরেডি আমরা অ্যাপ্রুভেলও পেয়েছি ফর ফাংশনিং। আমরা শীঘ্রই সেটা কার্যক্রম আরম্ভ করব। আমাদের উদ্দেশ্যটি হলো এই লিভার রোগ, বিশেষ করে ভাইরাল হেপাটাইটিস প্রতিরোধ করা, যাতে গিয়ে এই যে মেইন আমরা অ্যাওয়ারনেস সৃষ্টিতে কাজ করছি, এই টেস্টিং, ভ্যাকসিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট। আরেকটা দিক হলো আমরা করি যারা হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত আছে, তাদের আক্রান্তদের পাশে দাঁড়ানোটা আমাদের একটা স্লোগান, যে যেখানে আছে সেখানে আমরা বলি বিত্তবানরা এই হেপাটাইটিস বি এবং সি আক্রান্তদের পাশে দাঁড়ান, যাতে গিয়ে তারা চিকিৎসা পায়। আমরা মনে করি যে এই যে এইবারের যে স্লোগানটা আসছে যে দ্যাট ইজ টেস্টিং, ভ্যাকসিনেশন অ্যান্ড ট্রিটমেন্ট, এটা যদি কার্যকরী করা যায় এবং সমগ্র দেশব্যাপী কার্যকরী করা সম্ভব হয়, গণতন্ত্রের সরকার, জনগণ এবং বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো কাজ করছে লিভার রোগের প্রতিরোধের জন্য, সবাই যদি কাজ করেন, আশা করা যায় একদিন যে আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে টার্গেট, যেটা 2030 সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল বা ইলিমিনেশন বাংলাদেশেও সম্ভব হবে। ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা সবশেষ আবারও জানবো অধ্যাপক মোহাম্মদ আলী, আপনার কাছ থেকে দর্শকদের উদ্দেশ্যে বিশেষ কিছু বলবার আছে কিনা? আমি বলবো যে এই ভাইরাল হেপাটাইটিস
যেটার জন্য আজকে এই দিবসটি পালিত হচ্ছে, সেটা সচেতনতা সৃষ্টি করা। সবাই সচেতন হন। যদি সচেতন হন যে আপনার শরীরে এই ভাইরাসটা আছে কি না, সেটার জন্য একটা টেস্ট করুন। টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে ভ্যাকসিন নিন, বিশেষ করে হেপাটাইটিস বির জন্য ভ্যাকসিন নিন। আর যদি টেস্ট পজিটিভ হয় তাহলে আপনি যথোপযুক্ত চিকিৎসা নেন। আর হেপাটাইটিস সির জন্য কোনো ভ্যাকসিন নাই। আপনি কীভাবে রক্তের উপাদানের মাধ্যমে যেটা ছড়ায়, সেই ছড়ানোটার জন্য সতর্কতা ব্যবস্থান করবেন যাতে সে প্রতিরোধ করবেন। অধ্যাপক আনিসুর রহমান, আপনি কিছু যোগ করবেন? আজ যে বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হচ্ছে, তো এটার মূল উদ্দেশ্য কিন্তু আমাদের জনগণকে সচেতন করা এবং 2030 সালের মধ্যে আমাদের সরকার যে গোল, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে একটা গোল দিয়েছে সব দেশকে, যে 2030 সালের মধ্যে বিশ্ব থেকে যে হেপাটাইটিস বি এবং সি নির্মূল করা, সেই নির্মূল করতে গেলে আমাদের সকলকেই সচেতন হতে হবে। আমাদের যে ইমিউনাইজেশন টার্গেট, যে বার্থ ডোজ ভ্যাকসিন, এগুলো ইন্ট্রোডিউস করতে হবে এবং সব সাধারণ মানুষকেও সচেতন হতে হবে যে তাদের শরীরে কোনো হেপাটাইটিস বি বা সির জীবাণু আছে কি না। মহোদয় সাহেব বললেন যে হেপাটাইটিস বি নেগেটিভ থাকলে তাদের ভ্যাকসিন দিতে হবে। বাচ্চাদের তো এখন সবাইকে দিয়ে দেওয়া হয়, কিন্তু তার মধ্যেও কিছু স্কেপ থেকে যায়। আর বিশেষ করে যারা একটু বেশি মাঝবয়সী, তাদের তো ভ্যাকসিন দেওয়া হয়নি, অনেকেরই, বেশিরভাগই হয়নি। সেজন্য আমি মনে করি যে যারা নেন নাই, অবিলম্বে তাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। আর সি ভাইরাস ধরা পড়লে তো আমরা সবাই আলোচনা করেছি যে এখন হেপাটাইটিস সি এর চিকিৎসা, ভালো চিকিৎসা অ্যাভেলেবল বাংলাদেশে। চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে, এটা একটা সবচেয়ে ভালো খবর। ফারুক আহমেদ, এই আজকের এই দিবস সম্পর্কে আপনি কিছু বলবেন কিনা? আমি বলবো যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস, যেহেতু এই রোগ দুটো আমাদের দেশে অত্যন্ত কমন। এই জন্য এই দিবসটিকে আমাদের একটু ইম্পর্টেন্স দেখতে হবে এবং এটা নিয়ে কথা বললেই কিন্তু আমরা উপকৃত হব যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে। আমাদের এটা সচেতনতা দরকার, আমাদের এটা রক্ত পরীক্ষা করা দরকার। রক্ত পরীক্ষা করে যদি এই ভাইরাসের উপস্থিতি থাকে তাহলে আমরা সেইটার চিকিৎসা করা এবং এটা যে ছড়ায়, ট্রান্সমিশনটা বন্ধ করার জন্য আমরা এগিয়ে আসতে পারি। তো আমি বলবো যে আমাদের উদ্দেশ্য হলো এই ভাইরাস সম্পর্কে আমরা সচেতন হই। সচেতনতাই কিন্তু এই ভাইরাস প্রতিরোধের একমাত্র উপায় এবং এই ভাইরাস নির্মূলের একমাত্র উপায়। শাহিনুল আলম, শুধু দিবস পালনের মধ্যে নয়, আসলে কার্যকর কি ব্যবস্থা আমরা নিতে পারি? কার্যকর ব্যবস্থা তো আলোচিত হলো। আমাকে যেহেতু শেষ সময়ে স্বল্প সময়ের একটা সুযোগ দিলেন, আমি এটিএন বাংলার মাধ্যমে লিভার ফাউন্ডেশন এবং দেশের সকল লিভার বিশেষজ্ঞদের পক্ষ থেকে এই দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই যে হেপাটাইটিস বি ও সি ভাইরাসের সকল চিকিৎসা বাংলাদেশে সম্ভব এবং উন্নত বিশ্বের ঔষধের চাইতে অনেক কম মূল্যে, অথবা আমি বলবো যে পৃথিবীর যে কোনো দেশের চাইতে কম মূল্যে উন্নত বিশ্বের ঔষধের সাথে সমান কার্যকর ঔষধ আমাদের দেশে রয়েছে। অথবা আপনারা আশ্বস্ত হন যে এর চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। আপনারা শুধু পরীক্ষা করেন এবং চিকিৎসা নিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং আজকের এই আলোচনার মাধ্যমে নিশ্চয়ই হেপাটাইটিস প্রতিরোধ এবং চিকিৎসায় গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন দর্শকরা এবং এটি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে পালন করবে হেপাটাইটিস প্রতিরোধ এবং চিকিৎসায়। দর্শক, আসুন আমরা সবাই দেরি না করে হেপাটাইটিস নির্ণয়ে রক্ত পরীক্ষা করি, হেপাটাইটিস বি এর টিকা গ্রহণ করুন, হেপাটাইটিস আক্রান্ত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।